দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে রোজায় কিডনির যত্নের আজকের আয়োজনে আমরা কথা বলবো দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের রোজা এবং চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এবং আমরা জানি সিয়াম সাধনার মাসে সব মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন সবাই কিন্তু রোজা রাখতে চান, কিন্তু যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন তারা আসলে কিভাবে রোজা রাখবেন এবং কোন বিষয়গুলো নিয়ে সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এইচ হামিদ আহমেদ, তিনি চেয়ারম্যান কিডনি বিভাগ বিএসএমএমইউ। স্যার, প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমি শুরুতে বলছিলাম এই সিয়াম সাধনার মাসে আসলে সব মুসলিম যারা রয়েছেন সবারই একটি আশা থাকে আমি রোজা রাখবো বা রোজা করব, কিন্তু আমাদের যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন যেই রোগীরা, তাদের কিন্তু আসলে মনে প্রশ্ন আমি রোজা রাখতে পারবো কিনা বা আমাকে ডাক্তার পরামর্শ দেবেন কিনা রোজা রাখার জন্য। একটু শুরুতেই শুনবো আসলে রোজা রাখা নিয়ে তাদের মধ্যে কোনো বিধি নিষেধ রয়েছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কারণ আমাদের দেশে তো আপনি জানেন যে 95%ই মুসলিম এবং মুসলিম কান্ট্রিগুলোতে এটা একটা সমস্যা যে কিডনি রুগী, বিশেষ ডায়াবেটিস এই ধরনের রুগীদের জন্য খাবারের স্টাইল এবং পানি খাওয়ার স্টাইল, তারপরে হচ্ছে রমজান রাখার স্টাইল, এক এক রকম ওষুধ সেবনের স্টাইলগুলো সব চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা নর্মালি সারা দিন খাই, রাত্রে খাই না, কিন্তু রমজান মাসটা ইজ ডিফারেন্ট। এখানে কি করতে হয়, আমরা সারা রাত খেতে পারি ইচ্ছা করলে, কিন্তু দিনে তো খাওয়া যাবে না। সেই জন্য তার ওষুধ সেবনের মাত্রা থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এখন এই কিডনি রোগের কথা বিশেষ করে বলতে গেলে আমাকে কিডনি রোগের একটু অসুস্থতার স্টেজগুলো বলতে হয়। যেমন ধরেন কিডনি রোগের অসুস্থতার স্টেজগুলোকে 5টা ভাগে ভাগ করে, স্টেজ 1, 2, 3, 4, 5 এরকম। তো এই স্টেজ অনুযায়ী তার কিডনির স্ট্যাটাস নির্ধারণ করা হয়। এখন কিডনির স্ট্যাটাসটা আমরা যে ফর্মুলা ইউজ করি সেই ফর্মুলাটা ইউরোপ আমেরিকার একটা ফর্মুলা। এটা আমাদের দেশে কিছু কিছু কন্ট্রোভার্সি আছে, এটা খুব একটা না। আমরা যেটা করি সেটা হচ্ছে রক্তে সেরাম ক্রিয়েটিনিনের লেভেলটা দেখে করি। তো সেরাম ক্রিয়েটিনিনের লেভেলটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যেটা, সেটা হচ্ছে 2.5 মিলিগ্রাম% যাদের, এদের নিচে রোজা রাখাটা আমরা বলি যে আপনারা রোজা রাখেন। কারণ রমজানের সময় আপনার এই খাওয়ার স্টাইলের কারণে কিডনিতে কিছুটা হ্যাম্পার হয়। আবার অন্য দিক দিয়ে যদি দেখেন আপনি রমজানের উদ্দেশ্যটা কী, রমজানের উদ্দেশ্য হচ্ছে যে আপনার সমস্ত বডির পার্টসগুলোকে রেস্ট দেওয়া, একটা বিশ্রাম দেওয়া। আমরা যেমন সারাদিন কাজ করি, সারা সপ্তাহ কাজ করি, একটা উইকেন্ডে থাকে, ঠিক সেরকম বডির যে পার্টসগুলো খাবার, এনার্জি, তারপরে ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিশন, এগুলোর সাথে যারা ইনভলভড তাদেরকে একটা রেস্ট দেওয়ার জন্য এই 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা রেস্ট দিলে তারা আবার পুনরুজ্জীবিত হয়ে ঈদের পরে আবার নতুন করে কাজ শুরু করবে, এই আর কি। তো সেটা স্টেজ অনুযায়ী ভাগ করতে গেলে আমি যখন ভাগ করব তখন সারাটা দিন আমাকে 12 থেকে 14, 16 ঘন্টা কোনো কোনো সময় না খেয়ে থাকতে হবে। এই সময়টা শুধু না খেয়ে থাকা না, এর সাথে পানিও জড়িত। বিশেষ করে কিডনির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড। এই ফ্লুইডটা তো আমি 12 থেকে 16 ঘন্টা পাচ্ছি না, যার ফলে কিডনির ফাংশনে কিছুটা হ্যাম্পার হয়, হলেও সেটা রিকভার করে যায়। এগুলো আমি এমনি বলছি না, এগুলোর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের দেশের স্টাডিটা শুরু হয়েছে গত বছর থেকে। এই স্টাডিতে আমরা দেখতে যাচ্ছি যে কিডনির রোজা রাখার আগে কিডনির কী স্ট্যাটাস, রোজা রাখার 7 দিন পরে তার স্ট্যাটাস কেমন হয়, 14 দিন পরে কেমন হয়, প্রতি সপ্তাহেই আমরা একটা করে স্ট্যাটাস দেখি। তো বিদেশে যেগুলো স্টাডি হয়ে গেছে সেগুলোর রেসপন্সটা হচ্ছে যে 2 সপ্তাহের রোজা শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে যেটুকু ফাংশন ডেটেরিয়েট করে সেটা আবার রিকভার করে যায়। তাহলে রোজা রাখাটা সহজ। আমি যদি মূল কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আপনি কিডনি রুগী রোজা রাখতে পারবে একটা লিমিট পর্যন্ত, এবং সেই লিমিটের মধ্যেও কিডনি ফাংশনটা ডেটেরিয়েট করতে পারে কারো কারো ক্ষেত্রে। যাদের রিজার্ভ কম, কিডনি ফাংশনের রিজার্ভ কম, তাদের ডেটেরিয়েট করলেও এটা 2 সপ্তাহ পরে আবার রিকভার করে যায়। আর যাদের পার্মানেন্টলি নষ্ট হয়ে গেছে 2.5-এর উপরে, তাদের রোজা না রাখাটাই ভালো। তার মানে এই যে আপনি বললেন যে কিডনি রোগীর অনেকগুলো স্টেজ রয়েছে এবং সেটা দেখে আপনারা বিবেচনা করে বলতে পারেন আসলে কোন রোগীটি রোজা রাখার ক্ষেত্রে সেফ এবং কার জন্য আসলে সেটা বিপজ্জনক হতে পারে। আরও একটু বিষয় যেটা জানবো, আসলে আমরা জানি কিডনি রোগীদের খাবারের অনেক বিধিনিষেধ থাকে,
আপনারা খাদ্যাভ্যাসের মধ্যে কিছু নিষেধ করে দেন অথবা কিছু অ্যাড করতে বলেন, সেক্ষেত্রে এই যে রমজান মাসে আমাদের যে একটা খাদ্যাভ্যাস, আমরা ইফতারির সময় বেশ কিছু আইটেম খাই, বা সেক্ষেত্রে রোগীদের আসলে যারা কিডনি রোগে ভুগছেন তাদের কীরকম আসলে মেনুটা হওয়া প্রয়োজন, বা কোন দিকগুলো সতর্কতা অবলম্বন করা দরকার এই রমজান মাসে? কিডনির ফাংশনটা খেয়াল করেন, ও কিন্তু আপনার খাবারের ওয়েস্ট প্রোডাক্ট যেটা সেটাকে বের করে দেয়। তো কিডনি ফাংশন কমে যাওয়া বা না হওয়ার অর্থ হচ্ছে সেই প্রোডাক্টগুলো বডিতে থেকে যায়। বডিতে থাকা মানে ব্লাডে থাকা, ব্লাডে থাকা মানে এটা টক্সিক, বিষ হয়ে যায়। এখন এইটুক জানতে হলে আপনাকে জানতে হবে কিডনি খারাপ হয় কেন। কিডনি খারাপ হওয়ার আমাদের দেশে প্রধান কারণ হচ্ছে ফিল্টার ডিফেক্ট বা ফিল্টারের অসুস্থতা বা ছাঁকনির প্রদাহ যদি বাংলায় বলি। দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস থেকেই এখন কিডনি বেশি খারাপ হচ্ছে। আর এর নেক্সট কারণ হচ্ছে ব্লাড প্রেশার। যাদের অনেক দিন হাই ব্লাড প্রেশার আছে তাদের কিডনিটা অচল হয়ে যাচ্ছে। আর থার্ড ফোর্থে আপনার জন্মগত কিছু ত্রুটি বা অন্যান্য আছে। এখন খেয়াল করে দেখেন যে কিডনির যারা রুগী তাদের কিন্তু পানি নিষ্কৃত হয় না। সোর্সটা জেনারেল পপুলেশনে আমরা একটা ধারণা আছে যে পানির অপর নাম জীবন। কিডনি রুগীর ক্ষেত্রে কিন্তু উল্টা, পানির অপর নাম মরণ। আমরা এখানে পানির রেস্ট্রিকশন দিই। সো আপনি যদি রোজা রাখেন, পানির রেস্ট্রিকশন এমনি হচ্ছে। প্রত্যেকটা খাবারের যে খাবারগুলোর ওয়েস্ট প্রোডাক্ট বের করতে পারে না সেগুলো কিন্তু রিটেন হয়। যেমন ধরেন প্রোটিন জাতীয় খাবার থেকে আসে ক্রিয়েটিনিন, তারপরে ইউরিক অ্যাসিডগুলো জমা হয়, কিডনি বের করতে পারে না, ম্যাগনেসিয়াম, ফসফেট, এই সমস্ত কেমিক্যালগুলোর ডিরেঞ্জমেন্টের কারণে এই খাবারগুলোকে আমরা রেস্ট্রিকশন দিই। তো রমজানেতে রেস্ট্রিকশন হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্লুইড একেবারে না হলে তো আবার চলবে না। 1 লিটারের মতো ফ্লুইড লাগে, এই সমস্যাটাই ভোগায়। এখন আমাদের এই খাদ্য অভ্যাসের মধ্যে যে ডায়াবেটিক পেশেন্ট কিডনি ডিজিজ হয়, তাহলে তার ডায়াবেটিসের যে খাবার নির্দেশনা আছে সেটা তো থাকবে। উপরন্তু তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিডনি খারাপ হলে যে জিনিসগুলো তৈরি হয়, যেমন মাছ, মাংস, ডিম, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এই প্রোটিনটা ভেঙে ক্রিয়েটিনিন হয়, যেটা কিডনির জন্য সবচেয়ে ক্ষতিকর। আর হচ্ছে ইউরিক অ্যাসিডটা বেশি হয়। ইউরিক অ্যাসিড রিচ ফুড আপনি জানেন যে গাজর, মূলা, শালগম, তারপরে পালং শাক, তারপরে রেড মিট, এই ধরনের খাবারগুলোতে ইউরিক অ্যাসিড অনেক বেশি থাকে। এই খাবারগুলো অ্যাভয়েড করতে হয় রোজার মধ্যে। আর এটাই তো আমরা বেশি খাই, বিশেষ করে ডালটা খেয়াল করেন। ইন এনি ফর্ম ডাল তো অনেক খাওয়া হয়। ডালের বড়া, বেসন, তারপরে খিচুড়ি, হালিম, ফুচকা, এগুলো বেশি অ্যাড হয়। এবং ডাল ছাড়া ইফতার খুব মনে হয় না সম্ভব। তো সেই জন্য ওই ডালের প্রোডাক্টটাই হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা যদি কিডনি রোগীদের জন্য খুব ক্ষতিকর, কারণ কিডনি কাজ করা যত খারাপের দিকে যাবে তার ইউরিক অ্যাসিড তত বের হওয়াটা কমে যাবে। তখন এটা ব্লাডের মধ্যে জমা হতে থাকে। এই যে ব্লাডে জমা হয় ইউরিক অ্যাসিড, তখন এই গিটে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাসলে ব্যথা, এইগুলা শুরু হয়। এগুলোর থেকে ফিল্টারটা আরও খারাপ হতে থাকে। সেই জন্য খাবার নির্দেশনার মধ্যে এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ওষুধগুলো সে কীভাবে সেবন করবে, সেইটা আরেকটা পার্ট। তো ওষুধগুলোর মধ্যে যেগুলো আমরা ধরেন ডায়াবেটিক পেশেন্ট কিডনি ডিজিজ, তার ইনসুলিন নিতে হয়, তাহলে ইনসুলিনের ইয়েটা চেঞ্জ করে দিতে হবে। যে ইফতারের পর থেকে তার খাওয়ার পরিমাণটা বাড়ে, সেই জন্য সকালের ইনসুলিনটা নিতে হবে ইফতারের পরে। আর রাতে যে ইনসুলিনটা নিত সেটা ভোর রাতে নিতে হবে, কারণ সারাদিন তো আমরা ফাস্টিং থেকে যাচ্ছি। তবে এর লিমিটটা হচ্ছে ওই ব্লাডের ক্রিয়েটিনের পরিমাণ কত, 2.5। এর উপরে হলে আপনাকে মনিটর করে রোজা রাখতে হবে। যে আপনার 7 দিন পরে আপনি ক্রিয়েটিনটা চেক করে দেখেন, যদি ডেটোরিয়েট করে তাহলে বাদ দেওয়াই ভালো। কারণ ধর্মর জিনিসটা খেয়াল করে দেখেন যে সব কিছুর বিকল্প আছে, নামাজের বিকল্প নাই। তা এখন রোজারও তো একটা বিকল্প আছে, কাফারা দেওয়া যায়। কাজেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকেই আছে একটু পুরনো যারা, তারা খুব গোড়া, যে না আমি মরে যাই যাব রোজা রাখবো। তো রোজা রাখতে যে তার অন্য কাজগুলো নষ্ট হচ্ছে, নামাজটা নষ্ট হচ্ছে, এইটা তার খেয়ালে নেই, রোজা তাকে রাখতেই হবে। এইরকম রিজিড না থাকাই ভালো। জি, আমরা আসলে চাই আমাদের রোগীরা যেন পারেন তাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে, কিন্তু সতর্কতার সাথে আসলে। এবং আমাদের ধর্মীয় অনুশাসনেও সেটা রয়েছে, স্বাস্থ্যগত দিকের কিছু বিষয় রয়েছে, আশা করি রোগীরা সেটা বুঝে নেবেন। স্যার, আপনি বলছিলেন যে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে সে ডেটোরিয়েট করছে কিনা। সেক্ষেত্রে যারা
আসলে আগে থেকেই ভালো রয়েছে, 2.5-এর কথা আপনি বললেন, মিলিগ্রামের কথা ক্রিয়েটিনিন, সেটা যদি আগে থেকে ভালো থাকে সেক্ষেত্রে রমজান মাসে আবার করে চেক করে দেখার কোনো প্রয়োজন রয়েছে কিনা সেই রোগীদের ক্ষেত্রে, এবং যারা আমাদের একদম বর্ডার লাইন রোগী রয়েছেন তারা কিভাবে চেক করবেন এবং চিকিৎসকের পরামর্শটা আসলে কিভাবে নেবেন এই রমজান মাসে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা রুগীরাও আমাদেরকে জিজ্ঞেস করে এরকম প্রশ্ন। এখন কথা হচ্ছে যে আপনি কিডনি রুগী না হলেও তো আপনার কিডনি ফেল করতে পারে। তাহলে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে যারা সুস্থ আছে আর যাদের কিডনি অসুখ। যারা সুস্থ আছে তারা কেন সতর্ক থাকবে? তারা সতর্ক থাকবে যাদের ভালনারেবল, মানে আপনি কিডনি রুগী হওয়ার সম্ভাবনা আছে সেই রকম কারা। আপনি আগের থেকে ব্লাড প্রেশারের রুগী, আগের থেকে আপনাকে ব্যথার ওষুধ খেতে হয়, আগের থেকে আপনার ডায়াবেটিস আছে বা এই ধরনের সিস্টেমিক অসুখগুলো আছে, যেই অসুখগুলোতে আপনার কিডনি ধরার সম্ভাবনা আছে, সেই অসুখগুলো বা আগে একবার কিডনি অসুখ ছিল, তার ভালো হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, কিন্তু সে ভালনারেবল, সে হচ্ছে কিডনি রোগে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে সে রোজা রাখবে এবং মানে 6-7 দিন পরেই বা 5-7 দিন পরেই সে আবার একটা চেক করে দেখবে যে তার স্ট্যাটাসটা আগের মতো আছে কিনা। এটাকে আমরা বলি বেসলাইন। বেসলাইন মানে হচ্ছে রমজানের আগে আপনি একটা পরীক্ষা করে রাখবেন, সেটা সেরাম ক্রিয়েটিন হলেই যথেষ্ট। এরপরে রমজানের 5-6 দিন পরে বা 7 দিন পরে একবার দেখলেন, 10 দিন পরে একবার দেখলেন। যদি এটা 25%-এর বেশি হয়ে যায়, আগে যা ভ্যালু ছিল তার চেয়ে 25 ভাগের বেশি যদি হয় তাহলে রোজা বাদ দেওয়াই ভালো। তার মানে আপনার কিডনি এফেক্ট করছে। আর যদি কারো কিডনি ফেলিওর থাকে তার ক্ষেত্রে একই কথা, যে আপনার ভ্যালু ধরেন 2 মিলিগ্রাম আছে, আপনি রোজা রাখার 7ম দিনের মাথায় এটা 25% বেড়ে হয়ে গেল 2.5 বা 3, তাহলে আপনার রোজা বাদ দিতে হবে। মোট কথা বেসলাইন থেকে 25% বাড়া মানেই রোজা আপনার কিডনিকে এফেক্ট করছে। আর যদি না পারে ফাইন, আপনি রাখতে পারেন। জি স্যার, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ফিরে বাকি অংশটি নিচ্ছি। বিরতির পর আবারও রোজায় কিডনির যত্ন নিয়ে স্যার আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমরা শুনছিলাম আসলে কিডনি রোগীদের যে নিয়মকানুন এবং টেস্ট করার পদ্ধতি নিয়ে আপনি বিরতির আগে বলছিলেন। স্যার, ওষুধ খাওয়া নিয়ে একটু জানতে চাই। যারা আসলে বিভিন্ন রকম ওষুধ নিচ্ছে বা আপনারা দিচ্ছেন এই কিডনি রোগীদের, তারা কিভাবে ওষুধটি সেবন করবে এবং ডোজের কোনো পরিবর্তন হয় কিনা এই রমজান মাসে রোগীদের? দেখেন, রমজান মানে তো একটা রেস্ট্রিকশন, একদম ডাউন টু ডস, একেবারে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টাতে আপনি নিশ্চয়ই আপনি কিডনি রোগী হলে আপনার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকবেই। এখন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে যে এদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্স খুব বেশি, মানে সুগারটা হঠাৎ করে কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো যারাই ডায়াবেটিক কিডনি রোগী রোজা রাখছেন তাদের এমনিতেই হাইপো হয়ে যাওয়ার চান্স বেশি, কারণ ইনসুলিন যে হরমোনটা আছে এই হরমোনটা কিন্তু কিডনিতে ভাঙে। তো কিডনি ফাংশন যত কমতে থাকে ইনসুলিনটা ভাঙা তত কমে যায়। তাহলে কি হয়, ইনসুলিন বডিতে রয়ে যায়। সো এদের সুগার কমতে থাকে। আমরা অন্য কথায় বলি কি, যে যদি আপনার ডায়াবেটিস ভালো হয়ে যেতে থাকে কিডনি রোগীতে, তাহলে বুঝতে হবে কিডনি খারাপ হচ্ছে। মানে কিডনি যত খারাপ হবে ডায়াবেটিস তত ভালো হবে। কিডনি যখন টোটাল নষ্ট, ডায়াবেটিস আর থাকবে না, তখন ইনসুলিনও লাগে না, ট্যাবলেটও লাগে না। সতর্কটা ওইখানেই, যে আপনি কিডনি রোগী, ডায়াবেটিস আছে, আপনার সুগার ফল করে যায় কি না সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনাকে যে কোনো সময় মানসিকতাটা রাখতে হবে, রোজা আমি প্রয়োজন হলে ভেঙে ফেলব। রোজা রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো অসুবিধা হয়, সুগার কমে যায়, দেন আপনার রোজা ভেঙে ফেলার প্রস্তুতিটা থাকতে হবে। এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। 95% কিডনি রোগীর ব্লাড প্রেশার হাই থাকে। এই ব্লাড প্রেশারটার ওষুধ তো আপনি খেতে পারছেন না। বাই চান্স যদি দুপুরে বা সকালে বা রাত বা সন্ধ্যায় বা বিকেলে, ধরেন ইফতারের আগে আপনার ব্লাড প্রেশারটা অনেক হাই, ঘন্টাখানেক আছে, আপনি ভাবলেন যে আমি ইফতার করেই তো ব্লাড প্রেশারের ওষুধ খাবো, এখন আর রোজা না ভাঙি, এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে আপনার ওই সময়টা তো দিবে না আপনাকে। 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যদি একটা স্ট্রোক হয়, তাহলে আপনার রোজা, নামাজ সবই তো গেল। সো আপনি যদি একদিনের রোজা ভেঙে পরের দিন আবার সতর্কতা নেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো একটু রিঅ্যাডজাস্টমেন্ট করেন, তাহলেই ভালো। তাহলে আপনি বাকি রোজাগুলোও রাখতে পারলেন। এখন তাহাজ্জুদের নামাজটাও তো ইম্পর্টেন্ট।
তা আপনি যদি অসুস্থ হয়ে পড়েই যান তাহলে আপনার কোথায় রোজা, কোথায় তাহাজ্জুদ, কোথায় কি। সো আপনাকে সতর্ক থাকতে হবে যে ওই সময়গুলোতে মূল কথা হচ্ছে আপনি রোজা রাখেন, কিন্তু রোজা ভাঙার মানসিকতা থাকতে হবে যে আমার যদি শারীরিক প্রয়োজনে আমার কোনো ডেঞ্জারাস সিচুয়েশন হয় তাহলে আমার রোজা ভেঙে ফেলতে হবে। এই মানসিকতাটুকু থাকলে আপনার ওষুধগুলো অ্যাডজাস্টমেন্ট করা সহজ হয়। জি, এটা আসলে একটা স্যার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানসিকভাবে প্রস্তুতি, যদি আমার কোনো সমস্যা আমি বোধ করি শারীরিকভাবে, বা স্যার যে সতর্কতাগুলো চিকিৎসক বলে দেন যে আপনি ডায়াবেটিস থাকলে হাইপোতে চলে যাচ্ছেন কিনা, অথবা প্রেশার থাকলে হাই বিপি হয়ে যাচ্ছে কিনা, এই দিকগুলোতে আসলে মনোযোগী থাকলে রোগীও সেফ থাকে, রোজাটাও তার আসলে কন্টিনিউ করা সম্ভব হয়। অনেক সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছেন স্যার। একটা বিষয় জানা, আসলে এই যে রমজান মাসে খাওয়া দাওয়ার একটু ব্যত্যয় ঘটছে বা নিয়ম কানুনের একটু সময়ের যেটা চেঞ্জ আসছে, আমরা সারা বছর যেই নিয়মে চলি সেটার যে চেঞ্জ, কিডনি রোগীদের এই সময় কোনো ইনফেকশন বা ইউরিনে কোনো সমস্যা, এগুলো হওয়ার কোনো সম্ভাবনা বেড়ে যায় কিনা? অবশ্যই পারে। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, রোজাটা তো আমরা সবাই রাখি, কিন্তু পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে যারা বয়স্ক একটু মহিলা, তাদের ডায়াবেটিক থাকে, ইউরিনে ইনফেকশন তাদের খুব বেশি হয়। কারণ অনেকগুলো আছে। এক নম্বর কারণ হচ্ছে তাদের প্রোস্টেট গ্ল্যান্ড নাই, যেটা ইউরিন ইনফেকশনকে প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে। 2 নম্বর হচ্ছে পানি খাওয়ার গ্যাপটা অনেক বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে মেয়েদের ইউরেথ্রা বা প্রস্রাবের নালীটা ছোট থাকে, শর্ট। আর 4 নম্বর হচ্ছে এটা যদি ডায়াবেটিক হয়, সুগার তো জীবাণুর জন্য খুব ভালো একটা খাবার। এই 4-5টা ফ্যাক্টরের কারণে মেয়েদের খুব বেশি ইনফেকশন হয়। তো একটা লম্বা সময় যখন আপনি পানি খাচ্ছেন না, তখন ওয়াশ আউটটাও কম হচ্ছে। আপনি যদি ডায়াবেটিক হন আর হাইজিনটা যদি ভালো না মেনটেন করতে পারেন, হাইজিনটা ভালো না মেনটেন করারও অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন, পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা কিন্তু খুব কাছাকাছি, পার্টিকুলারলি মেয়েদের। সো আপনি পায়খানা করার পরে যে পানি ব্যবহার করবেন, সেটা যদি ঠিক মতো ব্যবহার না করেন তাহলে ইনফেকশনটা খুব তাড়াতাড়ি হয়। আর রোজার মধ্যে এই গ্যাপটা হতে, পানির গ্যাপটা হতে ইনফেকশনটা খুব বেশি হয়। সেটা কীরকম? ধরেন নদীতে স্রোত থাকলে কিন্তু শৈবাল টিবাল জমে না। তো পানি যদি না খান আপনি, কিডনিতে ফিল্টারে পানি প্রবাহ হচ্ছে না, ইউরিনের পরিমাণও কমে যায়। দেখবেন রোজা থাকলে শেষের দিকে যে প্রস্রাবের কালারটা অনেক হাই হয়ে যায়, একটা হলুদের মতো হয়, এটা কনসেন্ট্রেটেড ইউরিন। তার মানে হচ্ছে কিডনি চাচ্ছে পানি ধরে রাখতে, কিন্তু পারতেছে না। তো সেই ক্ষেত্রে ওই জীবাণুগুলো সুযোগ পেয়ে যায়, ইনফেকশনগুলো বেশি হয়। তো যারা রিকারেন্ট ইনফেকশনে ভুগে, বছরে 2বার 3বার তার ইনফেকশন হয়, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে রোজা রাখবে কি রাখবে না, বা রাখার পরে চেক করে দেখবে যার ইনফেকশন হওয়ার ভাব হচ্ছে কিনা, ইউরিনটা টেস্ট করলেই বোঝা যায় যে ইনফেকশন, বা যদি কোনো সিমটম ফিল করে তার রোজাটা ভেঙে ফেলা উচিত। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে যে সম্ভাবনা থাকে সেটা হলো প্রোস্টেট গ্ল্যান্ড। মানে আর্লি এজে প্রোস্টেট গ্ল্যান্ডটা প্রোটেক্ট করে, কিন্তু লেট এজে এটা আবার ঝামেলা করে। প্রোস্টেট যাদের বড় হয় তাদের প্রস্রাবের ফ্লো কিন্তু খুব ভালো হয় না। তো সেই ক্ষেত্রে এই প্রোস্টেটের কারণেই ইউরিনে অনেক সময় ইনফেকশন হয়। এছাড়া আগে পাথর ছিল, বা এখন একটা পাথর কিডনিতে রয়ে গেছে, তারপরে জন্মগত কোনো ক্র্যাক, প্রস্রাবের নালীতে কোনো সমস্যা আছে, এই সমস্ত রোগীরা কিন্তু খুবই ভালনারেবল ইউরিনে ইনফেকশনের জন্য। এদের জন্য রোজা রাখাটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এক একজনের এক এক রকম ব্যবস্থা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া ভালো। জি, আসলে অনেকগুলো সতর্কতা রয়েছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। স্যার, আরও একটি বিষয়, আসলে রমজান মাস যদিও ধর্মীয় মতানুবাদ অনুযায়ী সবাই রোজা করে, কিন্তু আমাদের কিন্তু অফিস আদালত সবই কিন্তু খোলা থাকে। কর্মজীবী যারা রয়েছেন আমাদের মানুষ, তারা কিন্তু সবই করতে হয় রোজার পাশাপাশি। এবং যারা এই যে কিডনি রোগে ভুগছেন, তারাও দেখা যাচ্ছে কর্মস্থলে যাচ্ছেন, কাজ করছেন, ওখানেও কিন্তু রোগীটি খারাপ হয়ে যেতে পারে বা তার শারীরিকভাবে অসুস্থতা বোধ তিনি করতে পারেন। সেক্ষেত্রে যারা কর্মস্থলে যাবেন, তারা আসলে কি ধরনের সতর্কতা কর্মস্থলে রাখবেন, বা তার আশেপাশের কলিগদেরকে কিছু তিনি ব্রিফ করে দিবেন কিনা, যে তাকে এইরকম দেখলে, যেটা আমরা ফরেন কান্ট্রিগুলোতে দেখি যে তার কলিগরা জানেন যে আমাদের কলিগের এই রোগটি রয়েছে, একটা ব্রিফিং হয়, সেরকম কোনো ব্যবস্থা করে নিলে করা উচিত কিনা আসলে ওই রোগের? উচিত, আমাদের দেশেও হয়ে যাবে আমি আশা করছি। যেমন ধরেন, বিদেশে কিন্তু লেবেলিং করা থাকে, আপনি যেটা বলছিলেন সেটা খুবই সত্যি যৌক্তিক। সেটা হচ্ছে যে লেবেলিং করা থাকে। যেমন আমি থাইরয়েডের রুগী, আমার একটা ব্রেসলেট অথবা গলায় একটা চেন
অথবা একটা আমার কোনো মার্ক থাকবে যেখানে লেখা থাকবে আই এম হাইপোথাইরয়েড, আই এম ডায়াবেটিক, আই এম হাইপারটেনসিভ, আই এম কিডনি পেশেন্ট, এরকম স্টিকার পাওয়া যায়। এই স্টিকারগুলো আমাদের দেশে প্রচলন করাটা মানে যুক্তিসঙ্গত। এই জন্যই আপনি এই কথাটা বললেন, যেটা সেটার যুক্তি হচ্ছে এটাই যে অফিসে গেলাম আমি, আমার কাছে দুইটা প্রিপারেশন থাকবে, সুগার কমে গেলে কী করব, বেড়ে গেলে কী করব। এই দুইটা প্রস্তুতিই রমজান মাসে রাখতে হবে, কারণ দুইটাই হতে পারে। আবার ব্লাড প্রেশারের ক্ষেত্রেও তাই, যে আপনার ব্লাড প্রেশার যদি হঠাৎ শ্যুট করে তাহলে আপনি কি করবেন, আর হচ্ছে ব্লাড প্রেশার যদি ফল করে যায়, সব প্রস্তুতি রাখা তো সম্ভব না। এটা তো মানুষের যখন হার্ট অ্যাটাক হয়ে গেল এখন কী করবেন। জি জি। তো সেটা একটা অন্য কথা, কিন্তু ভাগ্যের ব্যাপার। কিন্তু যতটুকু সম্ভব, একটা ব্লাড প্রেশার হাই হলে কি ওষুধ, ব্লাড প্রেশার লো হলে কি করবেন, একটু লবণাক্ত খাবার, সল্টেড ফুড আপনি কাছে রাখতেই পারেন। একটা কৌটার মধ্যে, ছোট কৌটার মধ্যে চিনি রেখে দিলেন, আপনি ভ্যানিটি ব্যাগ বা পকেটের মধ্যে থাকলো। আর ইনসুলিনের কৌটাটা আপনি সাথে নিয়ে গেলেন, যদি হঠাৎ করে খুব রাইজ করে 22, 23, 24 হয়ে যায় তাহলে আপনি ইনসুলিনটা দিয়ে নিলেন। শুধু অফিস আদালত, লম্বা জার্নি, ধরেন আপনি এখান থেকে দিনাজপুর যাচ্ছেন, রোজার মধ্যে তো একটু জ্যাম হবেই। তো ওই জ্যামের মধ্যে বসে থেকে যে আপনি কতক্ষণ বসে থাকবেন ইউ ডোন্ট নো। সেই ক্ষেত্রে আপনাকে ওই প্রস্তুতিটা রাখতে হবে যে আমার যদি হঠাৎ করে সুগার ফল করে যায় তাহলে আমি কি করব। ওই চিনির কৌটাটা খেয়ে নিলে কিন্তু আপনার জীবনটা রক্ষা হয়ে গেল। এটাকে বলে লাইফ সেভিং প্রিপারেশন। এই লাইফ সেভিং প্রিপারেশন নেবেন যদি আপনি কথা বলার মতো অবস্থাও না থাকেন, অজ্ঞান হয়ে যান, তখন আপনার ওই ব্রেসলেটটা কাজে লাগে যে আই এম ডায়াবেটিক, আমাকে ইনসুলিন দাও। কারণ সুগার বেশি হওয়া খারাপ না, ধরেন 6 থেকে 8 হচ্ছে নর্মাল। এখন এই 8-এর উপরে 9, 10, 11, 12, 13, 20, 21 হলেও খুব একটা ডেঞ্জারাস না। কিন্তু 6-এর নিচে 2 বা 3 নামলেই কিন্তু আপনি ইউ আর ইন ডেঞ্জারাস সিচুয়েশন। সো এই জিনিসটা যদি কেউ সবার জানা থাকে, কলিগরা তো জানবেই, আপনার একটা সাইনও থাকবে যে আপনি রাস্তায় বাসে যদি যাচ্ছেন, আপনাকে তো কেউ চেনে না, জানেও না, তো আপনি অজ্ঞান হয়ে গেছেন, এখন কি করবে, স্ট্রোক করছেন বা ব্লাড প্রেশার হাই হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার যদি লেখা থাকে যে আই এম কিডনি পেশেন্ট, আই এম হাইপারটেনসিভ, আই এম ডায়াবেটিক, এরকম একটা গলায় চেন পরে, অনেকে স্টাইল করে থাকলেও একটা লকেটের মধ্যে লাগা, অথবা হাতে অনেকে ব্রেসলেট পরে, ব্রেসলেটের মধ্যে লেখা থাকে আই এম হাইপোথাইরয়েড। যেই অসুখগুলো অ্যাকিউট সিচুয়েশন বা হঠাৎ একটা খারাপ কিছু হতে পারে, তাদের ওখানে লেখা থাকে। আমার ওপেন হার্ট করা বা আমার অন্য কোনো অসুখ আছে, এরকম লেখা থাকা ভালো। এই প্রশ্নটি এই জন্যই করা স্যার, আসলে রমজান মাসে দেখা যায় আমাদের অনেক রোগীরাই উনি ভাবছেন হয়তো আমি তো রোজা বা আমি তো খাবো না সারাদিন, তো সেই ক্ষেত্রে উনি ওনার মেডিসিন বা যেগুলো আপনি বললেন যে ইমার্জেন্সি যে জিনিসগুলো, একটু সুগার আইটেম বা হাই ব্লাড প্রেশারের ওষুধ, সেটা উনি ক্যারি করছেন না, সাথে নিচ্ছেন না, অথবা গ্লুকোমিটার যেটা দিয়ে ইমিডিয়েটলি একটু ব্লাড সুগারটা চেক করে নেওয়া যায়, সেটা হয়তো নিচ্ছেন না, যে আমি তো রোজাই আছি। কিন্তু অ্যাকিউট সিচুয়েশনের জন্য স্যার যেটা বললেন যে প্রিপেয়ার থাকা এবং নিজের সাথে এই জিনিসগুলো ক্যারি করলে অনেকেই বুঝতে পারেন যে তার সাথে এটা রয়েছে মানেই তিনি এই রোগে হয়তো ভুগছেন। আমার তো মনে হয় আপনার এই অনুষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ এটা। জি, আপনি যদি বলেন যে টেক হোম মেসেজটা কি, বাসায় আমরা কোন মেসেজটা, আপনার এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা রুগীরাও জিজ্ঞেস করে না, কারণ অথচ এটা আমরা ওই যে বলেন না অ্যাপস, মানে আউট অফ সেন্স, কিছু সিক্স সেন্সের ব্যাপার। এটা বোঝাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই মেসেজটা সবাইকে দেওয়া উচিত। জি অবশ্যই। আমরা আবার একটি বিরতি নিচ্ছি স্যার, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। স্যার বিরতির পর আবারও ফিরলাম আপনার কাছে। বিরতির আগে শুনছিলাম রোগীদের আসলে অ্যাকিউট সিচুয়েশনের ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রিপেয়ার রাখা যায়। স্যার আপনি আয়োজনের একদম শুরুতে বলছিলেন পানি খাওয়ার একটি বিষয়, এবং আমরা জানি, সবাই জানি আসলে কিডনি রোগীদের পানি খাওয়ার উপর একটা রেস্ট্রিকশন আসে। সেক্ষেত্রে যারা রমজান মাসে আসলে এই রোজা করছে, তাদেরকে আপনারা কিভাবে পানিটি আসলে ভাগ করে খেতে বলেন? কারণ দেখা যায় ইফতার থেকে সেহরি পর্যন্ত রোগী ভাবছে যে আমি তো সারাদিন খাইনি, তাহলে এবার একটু খেয়ে নেই বেশি করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে রোগীদের বলে দেন? আমরা এমনিতেই রুগীটাকে, কিডনি রুগীদের দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রস্রাব ঠিক থাকে কিন্তু কিডনি ফাংশন ভালো না, আর একটা হচ্ছে প্রস্রাব হচ্ছেই না, কিডনি ফাংশন মোটামুটি ভালো কিন্তু প্রস্রাব হয় না। এরকম দুটা ভাগ আছে। এটা হচ্ছে কিডনির কোন সেগমেন্টটা ইনভলভ সেই অনুযায়ী। যেমন ধরেন কিডনির ফিল্টার বা ছাঁকনিটা যদি এফেক্ট হয় তাহলে সাধারণত প্রস্রাব হয় না। এই যাদের প্রস্রাব হয় না তাদের কি হয়, তাদের ফ্লুইড জমতে থাকে বডিতে। আমরা সাধারণত বডিতে নর্মাল ফ্লুইড আছে 5 লিটার,
যখন এই 5 লিটারের সাথে আরও 3 লিটার যোগ হবে, মানে 8 লিটার, তখনই কিন্তু পাটা ফোলা শুরু করবে। আমি বলতে চাচ্ছি সতর্কতার জন্য, যখন আপনি অ্যাট দি এন্ড অফ দি ডে, মানে বিকালের দিকে যদি আপনি পায়ে চাপ দেন, যদি গর্ত হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে অ্যাটলিস্ট 3 লিটার বেশি পানি আপনার শরীরে জমা হয়ে গেছে, এক্সেস। এর মানে আপনি এখন অ্যালার্ট হন যে আপনার এই পানিটা জমা করা যাবে না। সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু রমজানটা আশীর্বাদ। আশীর্বাদ এই জন্য, সে তো পানি খাচ্ছেই না, তার লিমিট হচ্ছে 1 লিটার। 1 লিটারের কম কিন্তু পানি না খেলে আবার শরীরের নর্মাল যে মেটাবলিজম বা হজম শক্তি, সেটা কার্যকর থাকে না। মিনিমাম মানুষের একটা 1 লিটার পানি লাগে। যাদের কিডনি টোটালি নষ্ট, ডায়ালিসিস করে, তারাও কিন্তু 1 লিটার পানি তাদের লাগবেই। আচ্ছা, তাহলে ওই 1 লিটার পানি দিয়েই ওকে চলতে হবে। এখন ওই 1 লিটার পানি তো রমজানের শেষে, যদি আপনি বললেন যে ইফতার করলো, ইফতার করার পরে দেখা যাবে যে ওই 1 লিটার পানি দিয়েই তাকে ওষুধ খেতে হচ্ছে, ইফতার করতে হচ্ছে, এবং জুইসি ফ্রুটস যেগুলো, সেগুলো অ্যাভয়েড করতে হচ্ছে। যদি ডায়াবেটিক হয় তাহলে তো তার মিষ্টি ফ্রুটসও অ্যাভয়েড করতে হবে। তবে ওই প্রত্যেক খুব ফ্রিকোয়েন্টলি তাকে চেক করা উচিত যে আমার কী অবস্থায় আছি, যারা বিশেষ করে রমজান রাখছেন। আর পানিটা লিমিটেড ওই 1 লিটারই থাকবে, সেটা সে রাত্রের মধ্যে শেষ করবে আর কি। আর পায়ে যাদের পানি জমে না, তাদের জন্য হচ্ছে প্রস্রাবের পরিমাণটা খেয়াল করতে হবে। প্রস্রাব যেরকম হচ্ছে ঠিক সেই পরিমাণ, ধরেন 2 গ্লাস প্রস্রাব হচ্ছে আন্দাজ করে, সেই 2 গ্লাস পানি খেলো বা লিকুইড খেলো। পানি বলতে আমি লিকুইড বোঝাচ্ছি, কারণ হচ্ছে এর মধ্যে দুধ থাকবে, চা থাকবে, শরবত থাকবে, বিভিন্ন রকমের রমজানে লিকুইড আসে। তো ওইগুলা আপনাকে ওই কনসিডারেশনের মধ্যে নিতে হবে যে আমি লিকুইড কতটুকু খাবো বা কতটুকু করবো, এটা চিকিৎসক বলে দেবে অবশ্যই। তারপরেও মিনিমাম 1 লিটার, ম্যাক্সিমাম 2 লিটার আপনি কিডনি রোগীর জন্য পানি অ্যালাউড হবে, এবং সেটাও এই মিটার ডোজে খেতে হবে আর কি। আর যদি হঠাৎ করে দেখেন যে একেবারে কোনো ডায়রিয়া টাইরিয়া হয়ে গেছে, অথবা খুব বেশি বমি হয়ে গেছে একবার, সাধারণত আমরা খাবার তো উল্টাপাল্টা খাই, এই তেলে ভাজা জিনিস খুব বেশি খাওয়া হয়, সেই জন্য রমজান মাসে জিআই আপসেটটা একটু বেশি হয়। সেই জিআই আপসেটের কারণে যদি কোনো ভমিটিং হয়ে যায়, তাহলে তার ফ্লুইডের পরিমাণ কিন্তু এটা রিপ্লেস করতে হবে। মূল কথা হচ্ছে আপনি বডিতে ফ্লুইডটা ব্যালেন্স করে রাখতে হবে। এই জি, এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্যার দিয়েছেন। পানি বললে দেখা যায় রোগী শুধুমাত্র খাবার পানির কথাই ভাবছে, কিন্তু আপনি কিন্তু সুন্দর করে বললেন স্যার যে এখানে লিকুইডের কথাটাও কনসিডারেশনে আনতে হবে, যে আমি লিকুইড কি খাচ্ছি। অনেকে জুস খাচ্ছে, শরবত খাচ্ছে, বা দুধ খাচ্ছে, বা চা খাচ্ছে। তো তাদের ক্ষেত্রে আসলে সতর্কতার একটা বিশেষ প্রয়োজন রয়েছে। স্যার, খাবারের কথা যেহেতু উঠলই, আমি এটার পাশাপাশি আরও একটু জানবো। রমজান মাসে কিন্তু আসলে আমাদের একটা আয়োজন থাকে, বাসায়ও আয়োজন থাকে, আবার বিভিন্ন জায়গায় ইফতারের দাওয়াত থাকে। অনেকে ইফতার করতে যান, আমাদের রোগীরাও যারা মোটামুটি রয়েছেন, দেখা যায় এইসব জায়গায় তাদের উপস্থিত থাকতে হয়। সেই ক্ষেত্রে কিছু বিশেষ খাবার থাকে আমাদের এই ইফতার আইটেমে। জিলাপি থাকে, স্যার একটু আগে বলেছিলেন, ভাজা পোড়া থাকে, বা ডাল জাতীয় আইটেম অনেক বেশি থাকে। তখন আসলে রোগীরা কিভাবে কন্ট্রোল করে খাদ্যাভ্যাসটি মেনটেন করবেন? আসলে কিছুদিন আগে খেয়াল করেছিলেন কি না, খেজুর নিয়ে এক তুল কালাম কাণ্ড। খেজুর ছাড়া ইফতার হয় কী করে? এখন খেজুর কিন্তু হাইলি এনার্জি ফুড। আগেকার দিনে তো মিডল ইস্টের লোকেরা একটা খেজুর খেয়েই কাটাই দিত সারাদিন। এটা খুবই এনার্জি একটা ফ্রুট। এটা যদি আপনি রমজানের পরে খান, তাহলে কিন্তু সুগার খুব হাই হয়ে যাবে। এর সাথে জিলাপি আবার একটু লাগে, পায়েস খায় কেউ কেউ, শরবত তো মাস্ট। এখন আপনার শরবতটা একটু ডিফারেন্ট হবে। আপনি যদি ডায়াবেটিক হন বা আপনি যদি কিডনি রোগী হন, তাহলে আপনি লবণ কতটুকু দিচ্ছেন, সল্টেড ফুড কতটুকু খাচ্ছেন, কারণ সল্ট আর ব্লাড প্রেশার হাই একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাদার অ্যান্ড সিস্টার বলি আমরা। সেটা কীরকম? সল্ট সেন্সিটিভ হাইপারটেনশন একটা টার্মই আছে। তার মানে হচ্ছে সল্ট এক চামচ বা 1 চিমটি লবণ হলেই কিন্তু অনেক ব্লাড প্রেশার হাই হয়ে যায়। সো ব্লাড প্রেশারের রোগীতে আমরা বলি সল্টেড ফুড অ্যাভয়েড করতে। ফাস্ট ফুডগুলোতে সল্ট বেশি। আপনি দাওয়াত খেতে গেলেন, কোথাও ইফতার পার্টি থাকলো, প্রস্তুতি নিয়ে যাবেন, আপনি সেই রকম ফুডগুলো অ্যাভয়েড করে নিজের মতো করে খাবেন। পার্টিতে যেতে হবে, আপনাকে সামাজিকতা রক্ষা করতে হবে, কিন্তু আপনি আপনার মতো করবেন, ওদের মতো সবার মতো না, কারণ আপনি ডিফারেন্ট। মনে করলেন যে আমি যাচ্ছি ইফতারের পার্টিতে, ওখানে খেয়ে বাসায় এসে তো আমি ওষুধ দেবো না, এই সময়টুকু কিন্তু পাওয়া যায় না। ইনফ্যাক্ট আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার পরবর্তী জীবনের কার্যক্রমগুলো ঠিক মতো পালন করতে চান,
পরবর্তী রোজাগুলো পালন করতে চান তাহলে আপনাকে স্বাস্থ্য সচেতন হতেই হবে। জি, অনেক সুন্দর করে আসলে খাদ্যাভ্যাসটি স্যার বলে দিলেন কিভাবে নিয়মকানুন মেনে আসলে রোগী তার এই রোজাটি পালন করবেন। স্যার, আমরা আরও কিছু বিষয় আপনার কাছে জানবো একটি বিরতির পরে। বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম। বিরতির আগে শুনছিলাম আসলে এই কিডনি রোগীদের খাবারের যে বিষয়টি, বিশেষ করে ইফতার আইটেম নিয়ে স্যার বলছিলেন। স্যার, ঔষধের বিষয়ে অনেকটুকু জেনেছি আজকের আয়োজনে। আপনি ডায়াবেটিক রোগীর কথা বারবার বলছিলেন যে সাধারণত দেখা যায় কিডনি রোগীদের বেশিরভাগের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা থাকে। যারা আসলে ইনসুলিন নিচ্ছেন আমাদের ডায়াবেটিক রোগী, অনেকেই দেখা যায় দুবেলা নিচ্ছেন, অনেকের ডোজ 3 বেলা। সেক্ষেত্রে রমজান মাসে দেখা যায় ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টা কিন্তু খুব বেশি নয়। এর মধ্যে অনেকে 2 বার খাচ্ছেন, অনেকে 3 বার খাচ্ছেন। খাবারের নিয়মটাও একটু চেঞ্জ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তখন ইনসুলিনটি আসলে কিভাবে নেবেন? খেয়াল করে দেখেন, ইনসুলিন কিন্তু 3 রকম অ্যাকশন অনুযায়ী। একটা হচ্ছে লং অ্যাক্টিং, এটা 24 ঘন্টা থাকে একবার দিলে। সাধারণ মানুষ এটাকে ল্যান্টাস হিসাবে জানে, ল্যান্টাস অ্যামাসাগডার। এগুলো একবার দিলে ডাক্তাররা প্রেসক্রিপশন করে দেখবেন সন্ধ্যায় একবার দিবেন। তার মানে এটা একবার পুশ করে ফেললে এটা 24 ঘন্টা থাকে। আবার কিছু ইনসুলিন আছে বলে যে 2 বার দিবেন। আবার কতগুলো আছে 3 বার নিতে বলে, যেমন অ্যাক্টাপিড। এই ধরনের ইনসুলিনগুলো কী হয়, 8 ঘন্টার বেশি থাকে না। তাহলে 3 8 24, 12 দুগুণে 24, আর একটা সিঙ্গেল 24। এখন রোজার ক্ষেত্রেই হোক আর রোজা নাই হোক, কিডনি রোগীদের আমরা সাধারণত শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো প্রেফার করি। কারণ আপনি খেয়াল করেন যে অ্যাক্টাপিড ইনসুলিন একবার দিলাম, 8 ঘন্টা থাকলো, আবার আমি আরেকটা ডোজ দিচ্ছি, 8 ঘন্টা পরে আবার একটা ডোজ দিচ্ছি। তার মানে আমার ইনসুলিনটা অ্যাডজাস্ট করার চান্স থাকতেছে 3 বার। কিন্তু লং অ্যাক্টিং ইনসুলিনগুলো যখন আমি একবার পুশ করে ফেললাম, এটা কিন্তু আর আপনার অ্যাডজাস্ট করার চান্স নেই। আবার 24 ঘন্টা পরে আপনি ইনসুলিন অ্যাডজাস্ট করতে পারবেন। তো রমজানের ক্ষেত্রে যেহেতু আমরা লং ফাস্টিং থাকতেছি, সেই ক্ষেত্রে একটা ইনসুলিন দিয়ে দিলেই আমি কিন্তু পুশ করে ফেললাম, এখন আমার আর উপায় নেই। কিন্তু অ্যাক্টাপিড ইনসুলিন যদি দেন আপনি, তাহলে দুপুরের যে ইনসুলিনটা সেটা যদি আপনি রাত্রি 11টা 10টায় নিয়ে আসেন, একটা গ্যাপও দেন যদি কম থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। কারণ আপনি ভোর রাতে একবার দিচ্ছেন, ইফতারের পরে একবার দিচ্ছেন। আর লং অ্যাক্টিং দিলে হয় কি, সারাদিনের যে ইফেক্টটা ইনসুলিনের, ইনসুলিন পুশ করলেন সন্ধ্যায়, এটার ইফেক্টটাতে চলতে থাকলো 24 ঘন্টা পরের দিন পর্যন্ত। তো দুপুর বা বিকেলের দিকে যেতে আপনার সুগার অনেক কমে যাবে। সেক্ষেত্রে এই ধরনের 24 ঘন্টার ইনসুলিন বা লং অ্যাক্টিং ইনসুলিনগুলো আমরা প্রেফার করি না। এটা হলো 1 নম্বর। আর যদি কারো লাগেই, তাহলে দুপুরের ইনসুলিনটা আমরা রাত্রি 10টা 11টার দিকে দিয়ে দিতে বলি। তার মানে ইফতারের সময় একটা, রাত্রি 10টা 11টা একটা, আর ভোর রাতে একটা। এইভাবে ব্লাড প্রেশারও সেরকম। আপনার দুপুরের ওষুধটা সাধারণত আমরা এই রাত্রি 10টা 11টার দিকে নিয়ে যাই। অনেকেই ইকোস্পিরিন খায়, ক্লপিডোগ্রেল খায়, এগুলো সাধারণত দুপুরে খাওয়ার পরেই খায়। এগুলো আপনি ইজিলি রাত্রে নিয়ে যেতে পারেন। এটা এরকম না যে একেবারে বেদ বাক্য না যে দুপুরেই খেতে হবে, নট দ্যাট। এটা একটা কনভিনিয়েন্ট ডোজ, যে সকালে অনেক ওষুধ হয়ে যাচ্ছে, আচ্ছা আমি এটা দুপুরে খেলাম, এরকম ব্যাপারটা। জি, তার মানে আসলে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। এবং ইনসুলিনের কথা যেটা বললেন যে লং অ্যাক্টিং এর জায়গায় সেখানে শর্ট অ্যাক্টিংটি নিয়ে আসতে পারেন, অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এবং রোগী সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজটি অ্যাডজাস্ট করে দিবেন শুধুমাত্র রোজার মাসটি কন্টিনিউ করার জন্য। তারপর হয়তো তার যেটি প্রয়োজন চিকিৎসক আবার তাকে পরামর্শ সেইভাবে আসবে। জি স্যার, অনেকগুলো বিষয় আজকে জানলাম আপনার কাছ থেকে। আরও একটি বিষয় খুব ছোট করে শুনবো, যারা আসলে কিডনি রোগী না বা হয়তো একদম বর্ডার লাইন কিডনি রোগী না, ক্রিয়েটিনিন কোনো এক সময় 2-1 বার একটু বেশি পাওয়া গিয়েছিল, রোগীটি হয়তো জানেন, তারা কি রোজা করার সময় বা এই যে রোজা করছে বা রোজা করার পরে কি তাদের আবার ক্রিয়েটিনিনটি চেক করে নেওয়া প্রয়োজন কিনা? অবশ্যই আপনি ফ্রিকুয়েন্টলি চেক করবেন, অন্তত সপ্তাহে একবার করা উচিত। যেমন ধরেন কিডনি ট্রান্সপ্লান্ট করা, তার কিডনি নষ্ট হয়ে গেছিলো, সে একটা নতুন কিডনি স্থাপন করছে, এখন সেই কিডনিটা ফাংশনিং গুড, কিন্তু সেটা একটা কিডনি, অথবা একটা অপারেশনের কারণে তার একটা কিডনি ফেলে দেওয়া হয়েছে, তার জিএফআর কিন্তু কমে গেছে। এই সমস্ত রোগীরা কিন্তু ভালনারেবল। আমি আর ডিটেলসে গেলাম না, আরও অনেক কিছু আছে, কিন্তু এই সমস্ত রোগীগুলোর ক্ষেত্রে হয় কি, আপনাকে ফ্রিকোয়েন্টলি চেক করতে হবে যে আপনার কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা। ইভেন এটা আপনার রোজা শেষ হওয়ার 2 সপ্তাহ পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, এটা নিজেই পারবেন। ওই যে বলে দিলাম যে আপনি যদি 25% অফ দি বেস লাইনের বেশি হয়, 25 থেকে 30% যদি বেশি হয়,
তাহলেই আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কিডনি হ্যাম্পার্ড। আপনি নিজে ম্যানেজ করতে পারলে পারেন, নাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জি, তার মানে আসলে সতর্কতার কোনো বিকল্প নেই এবং আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা এই মেসেজগুলো দিতে চাই যে আসলে রোগীরা কিভাবে সতর্ক থেকে নিজেদের রোজাগুলো পালন করবেন। তার আয়োজনের অনেকটাই শেষের দিকে, একদমই শেষে আপনি যদি রোগীদের উদ্দেশ্যে আবার কিছু বলেন সতর্কতামূলক কথা, যারা আমার কিডনি রোগীরা রয়েছেন এবং পাশাপাশি কিডনি রোগীদের ফ্যামিলি মেম্বারদের। আমি মনে করি বা স্যার হয়তো আমার সাথে একমত হবেন, যারা কিডনি রোগী রয়েছেন, শুধু রোগী নয়, পাশাপাশি যারা পরিবারের সদস্য রয়েছেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে সেই রোগীটির প্রতি, তার খাওয়া দাওয়া এবং জীবনচর্চার মনিটরিংয়ের বিষয়ে। আমার অবজারভেশন কি, সমাজের সবাই কিন্তু ফ্যামিলি মেম্বারদের সবাইকে খেয়াল করে না। একজন থাকে মাস্টার মাইন্ড, সবাইকে কন্ট্রোল করে। তার উচিত এই পার্টিকুলার কয়েকজনকে এমফ্যাসিস দেওয়া। বয়স 50-এর বেশি, তার প্রতি একটু কনসেন্ট্রেট করতে হবে। বয়স 20-এর কম বা 15-এর কম, তাদের প্রতি একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে। এরা আবার ওই যে খুব ইয়াং বয়সে রোজা রাখে, প্রথম রোজা রাখে, তো খুব এনথুসিয়াস্টিক হয়ে যায়। ডায়রিয়া হয়ে গেছে, তাও তার ফ্লুইড লস হয়ে গেছে, ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, কিন্তু রোজা ভাঙবে না। এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফ্যামিলি মেম্বারদের দিয়ে দেওয়া উচিত। এবং অফিসে যদি আমাদের তো ওই যে বললেন ওই সিস্টেমগুলো তো নাই, তো ওইগুলো অফিসে মেসেজটা দিয়ে দেওয়া উচিত যে উনি কিন্তু ডায়াবেটিক। অনেকে লজ্জায় বলেও না যে আমি ডায়াবেটিক, বা বেশি খাওয়ার জন্য অনেকে বলে না যে মিষ্টিটা পেলে খেয়ে ফেলবো অফিসে। যাই হোক, আপনি অফিসে বা মেসেজে বা কর্মক্ষেত্রে বা যেখানে যে কাজ করে সেখানে তাকে মেসেজটা দেওয়া উচিত তার কলিগদের মধ্যে বা তার সহযোগীদের মধ্যে। যেমন রিক্সা চালাচ্ছে, সে তো একটা গ্যারেজ থেকে রিক্সাটা নেয়, সেই গ্যারেজের মালিককে মেসেজটা দেন যে ও কিন্তু ডায়াবেটিক, ও রিক্সা চালাচ্ছে, রোজা রাখতেছে, তার সুগার ফল করে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। একটা মেটে বা মাঠে কাজ করতে চলে গেছে, আপনি ডেঞ্জারাস ব্যাপার। জি, তার মানে আসলে স্যার এই যে পারিপার্শ্বিক সবারই আসলে সতর্কতার প্রয়োজন রয়েছে। আমরা আয়োজনের একদমই শেষে আজকে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার এইচ হামিদ আহমদ স্যার আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে রোজায় কিডনির যত্নের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা জানলাম আসলে এই রমজান মাসে আমাদের যারা কিডনি রোগী রয়েছেন তাদের কিভাবে যত্ন নিতে হবে, নিজের প্রতি কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবেন। বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু সবগুলো বিষয় অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।